নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের জটিল অঙ্ক। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের তৃতীয় পর্ব। 2 রাত এবং 1টা পুরো দিন দৌড়ের পর ক্যালকাটা মেল হাওড়া স্টেশনে পৌঁছে গেল। ট্রেনের আসার কথা সকাল 6টায়। 2 ঘন্টা লেট থাকায় পৌঁছতে 8টা বাজল। একটা চাকা লাগানো বড় সুটকেস আর হোলডল নিয়ে এসেছে রনেশ। হোলডলে হাওয়া বালিশ, বিছানার চাদর এবং টুকিটাকি আরও কিছু জিনিস রয়েছে। পেইং গেস্ট হিসেবে যাদের বাড়িতে 1টা মাস থাকতে হবে তারা বিছানা দেবে কিনা সেটা ভেবে বালিশ টালিশ আনা। না, কুলি নয়। সুটকেস আর হোলডলের ঝুঁটি ধরে গড়গড়িয়ে টানতে টানতে স্টেশনের বাইরে এসে ট্যাক্সি ধরল রনেশ। বলল, যাদবপুর চলো। তারপর বন্নিকে ফোন করে জানিয়ে দিল, আমি কলকাতা এসে গেছি, এখন ট্যাক্সিতে, কিছুক্ষণের মধ্যে আপনাদের বাড়ি পৌঁছে যাব। যাদবপুর 8B বাসস্ট্যান্ডের কাছে আসতে ঘণ্টাখানেক লাগল। বন্নি তাদের বাড়ি যাওয়ার রোড ম্যাপটা চমৎকার বুঝিয়ে দিয়েছিল। সাউথের দিকে 3টে লেন পেরিয়ে 4th লেনটা হলো মহাদেব সাহা লেন। ওই গলিটায় ঢুকে একজনকে জিজ্ঞেস করতেই বন্নিদের বাড়িটা দেখিয়ে দিল। বাড়িটা 1.5 তলার মতো। নিচের তলাটা কমপ্লিট, দোতলায় একধারে 2টি মোটে ঘর। অনেককাল সারানো বা রং টং করা হয়নি। দেয়ালের গা থেকে জায়গায় জায়গায় পলেস্তারা খসে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। সামনের দিকে খানিকটা ঘাসের জমি, তার মাঝখান দিয়ে পায়ে চলা পথ বাড়িটায় গিয়ে ঠেকেছে। গোটা বাড়িটার চারপাশ ঘিরে কোমর সমান হাইটের ভাঙাচোরা কম্পাউন্ড ওয়াল। ট্যাক্সি থেকে সুটকেস টুটকেস নিয়ে নেমে ট্যাক্সিওয়ালাকে ভাড়া মিটিয়ে কাঠের নড়বড়ে গেটের সামনে চলে এলো রনেশ। গেট খুলে ভেতরে ঢুকবে কি ঢুকবে না যখন ভাবছে, 1 তলার সামনের দিকের খোলা দরজা দিয়ে একটি মেয়ে ব্যস্ত পায়ে বেরিয়ে এলো। 24-25 বছর বয়স, রং একটু চাপা হলেও পাতলা চেহারা, নাক মুখ ধারালো, বুদ্ধিদীপ্ত ঝকঝকে চোখ, কাঁধ অব্দি ছাঁটা চুল, পরনে সাদামাটা সালোয়ার কামিজ। গেটের কাছে এসে হাত জোর করে বলল, আপনি নিশ্চয়ই রনেশ পালিত? আমি বন্নি, আসুন। নাম না বললেও চিনে ফেলত রনেশ। সেও হাত জোর করে বলল, নমস্কার। তারপর 2 হাতে সুটকেস আর হোলডল ঝুলিয়ে ভেতরে ঢুকল। বন্নি বলল, আপনার দোতলায় থাকার ব্যবস্থা হয়েছে, আগে নিজের ঘরটর দেখে নিন, তারপর ব্রেকফাস্ট করবেন। মা বাবার সঙ্গে আলাপও করিয়ে দেব। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিন্তু 1 তলায়, চলুন। বাড়ির ডান পাশে ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে বন্নির পিছু পিছু ওপরে উঠে এলো রনেশ। একধারে 2টো ঘর আর পাশে ন্যাড়া প্রশস্ত ছাদ। রনেশের মনে হলো এ একরকম ভালোই হয়েছে। বন্নিদের ফ্যামিলির সঙ্গে থাকলে অস্বস্তি হতো। যে কারণে তার কলকাতায় আসা সেটা জানাজানি হোক তা চায় না রনেশ। ওরা যদি টের পেয়ে যায় সে কারো অবৈধ সন্তান, 1 লহমাও এখানে থাকতে দেবে না। একই বাড়িতে থাকবে অথচ পুরোপুরি আলাদা, এটাই ভালো। নিঃশব্দে কলকাতার কাজ সেরে সে মুম্বাই ফিরে যাবে। পাটের সুতো দিয়ে বাঁধা চাবি নিয়ে এসেছিল বন্নি। দরজা খুলে দিল। বাইরেটা বিবর্ণ ভাঙাচোরা, কিন্তু ঘরের ভেতরটা বেশ ফিটফাট। রনেশ আসবে বলেই হয়তো মেঝে ধুয়ে মুছে সাফ করে রাখা হয়েছে। একধারে তক্তাপোষের ওপর পুরু তোষক, তার ওপর নতুন চাদর, বালিশের ওয়ারও নতুন। লেখাপড়ার জন্য চেয়ার টেবিল এবং একটা পুরনো ড্রেসিং টেবিলও রয়েছে। আছে একটা কাঠের আলমারি। রনেশ ভাবল, শুধু শুধুই অত দূর থেকে বালিশ চাদর টাদর বয়ে আনলো, কোনো প্রয়োজন ছিল না। বন্নি বলল, আলমারিটা ফাঁকা, আপনার জিনিসপত্র ওটার ভেতর রাখতে পারেন। আর ওই যে দরজাটা দেখছেন, ওটা খুললেই অ্যাটাচড বাথ। আমি ফোনেও বলেছি, এখন নিজের চোখেই দেখছেন আমরা মিডল ক্লাসের লোয়ার লেভেলের মানুষ। এর বেশি কমফোর্টের ব্যবস্থা করা সম্ভব নয়, হয়তো আপনার অসুবিধে হবে।
মাসিক 15,000 টাকায় মুম্বাইতে এত বড় একটা বেডরুম, অ্যাটাচড বাথ, সামনে এতটা খোলা ছাদ এবং 4 বেলা খাওয়া অসম্ভব। রণেশ বলল, কিচ্ছু অসুবিধে হবে না, আমি এই রকম নিরিবিলি একটা বাড়ি চেয়েছিলাম। বন্নি রণেশকে চাবি দিয়ে বলল, আপনার ব্রেকফাস্ট রেডি করাই আছে। রণেশ ঘাড় কাত করল, দরকার নেই, ট্রেনেই সেরে এসেছি। আপনাকে জানিয়ে রাখছি, আমাদের খাওয়ার ব্যবস্থা একতলায়। 8টা থেকে 8:30টার ভিতর ব্রেকফাস্ট, 12:30 থেকে 1টার মধ্যে দুপুরের খাওয়া, বিকেলে 5টায় চা আর হালকা কিছু খাবার, রাত্রিরে 9:30টায় ডিনার। আপনাকে 3 বেলা নিচে গিয়ে খেতে হবে। আমাদের কাজের মহিলা নির্মলা মাসি শুধু বিকেলের চা খাবার আপনার ঘরে দিয়ে যাবে। ঠিক আছে? হাত মুখ ধুয়ে একবার নিচে আসুন, মা বাবার সঙ্গে আলাপ করিয়ে দেব। কেমন পেইং গেস্ট এলো তাঁরা নিজের চোখে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আর হ্যাঁ, 1,500 টাকা অ্যাডভান্স হিসেবে নিয়ে আসবেন। 5 কেন, পুরো 15,000ই আমি পে করে দেব। আপনার যেমন ইচ্ছে। আপনি যে ডকুমেন্টারিগুলো তৈরি করেছেন তার ক্যাসেট ট্যাসেট কি নিয়ে এসেছেন? মেয়েটা খুব চালাক নাকি সাবধানী? রণেশ সত্যি সত্যি শর্ট ফিল্ম মেকার কিনা বুঝে নিতে চায়। একটু সূক্ষ্ম খোঁচা দিতে চাইল রণেশ। কয়েকটা এনেছি, আপনাকে 2টো দেব, দেখলেই জানতে পারবেন আমি কেমন ডকুমেন্টারি বানাই। একটু লজ্জা পেল বন্নি। শর্ট ফিল্ম নিয়ে আর কোনো প্রশ্ন না করে বলল, আমি এবার যাচ্ছি, বেশি দেরি করবেন না, আমাকে 11টায় বেরোতে হবে, 11:15টায় আমার ক্লাস আছে। কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করছি, আপনি কি কোথাও পড়ান? না না, আমি স্টুডেন্ট, যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পারেটিভ লিটারেচার নিয়ে MA করছি, এটাই আমার ফাইনাল ইয়ার। আর হ্যাঁ, যখনই বেরোবেন ঘরে অবশ্যই তালা দিয়ে যাবেন। বন্নি বেরিয়ে যাচ্ছিল। রণেশ বলল, প্লিজ একটু দাঁড়ান। পা বাড়াতে গিয়ে থেমে গেল বন্নি। কিছু বলবেন? হ্যাঁ, ভবানীপুর এখান থেকে কিভাবে যাব? ভবানীপুর তো ছোট জায়গা নয়, সেখানে কোথায় যেতে চান? দেবতোষ বর্ধনের বাড়ি। আপনাকে ফোনে বলেছি, একে নিয়েই ডকুমেন্টারি বানাতে চাই। উনি থাকেন যোগুবাবুর বাজারের উল্টো দিকে যোগেশ চ্যাটার্জি রোডে। আপনি তো এখানকার কিছুই চেনেন না, বাস মিনি বাসে গেলে হয়তো অসুবিধে হবে। প্রথম দিন ট্যাক্সি নিয়ে যান, ট্যাক্সিওয়ালাকে বলবেন সে আপনাকে যোগুবাবুর বাজারের কাছে নিয়ে যাবে। সেখানে কারোকে জিজ্ঞেস করলে যোগেশ চ্যাটার্জি রোডটা দেখিয়ে দেবে। বন্নি আর দাঁড়ালো না। বাথরুমের টাইলস বা দামি কমোড বসানো না থাকলেও বেশ পরিষ্কার। হাত মুখ ধুয়ে 2 দিনের বাসি পোশাক পাল্টে সাধারণ ঘরোয়া ফুল প্যান্ট আর হাফ হাতা গেঞ্জি পরে একটা খামে 15,000 টাকা আর একটা খামে 2টো নিজের তৈরি ডকুমেন্টারির ক্যাসেট করে ঘরে তালা লাগিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে একটু ঘুরে একতলার বাইরের দিকে দরজার সামনে এসে ডোরবেল বাজালো। বন্নি দরজা খুলে বলল, আসুন। একতলাতেই বসবার ঘরটা বেশ বড়, তবে দামি আসবাব নেই। বেতের সোফা, বেতের ফ্রেমের ওপর কাচ বসানো লম্বা সেন্টার টেবিল ছাড়াও কটা গদি আটা মোড়া বেশ পরিপাটি করে সাজানো। একধারে একটা নিচু তক্তপোষের ওপর নকশা করা চাদর পাতা। এক দেওয়ালে রবীন্দ্রনাথের বড় একটা ফটো, আরেক দেওয়ালে বিখ্যাত এয়ারলাইন্সের ওয়াল ক্যালেন্ডার। 3 নম্বর দেওয়ালের গা ঘেঁষে বুক সমান হাইটের কাচে ঢাকা র্যাকে বেশ কিছু বই। গল্প উপন্যাস তো আছেই, ইতিহাস, সমাজতত্ত্ব ইত্যাদি নানা সাবজেক্টের বইও, ইংরেজি এবং বাংলায়। র্যাকের ওপর পেতলের 4-5টা টবে নানা ধরনের ক্যাকটাস। সিলিং থেকে একটা পুরনো মডেলের ফ্যান ঝুলছে। চোখ ধাঁধানো কোনো ব্যাপার নেই, কিন্তু যেদিকেই তাকানো যাক সবকিছুতেই সুরুচির ছাপ। রণেশকে বসিয়ে বন্নি বলল, মা বাবাকে ডেকে আনি। সে বাড়ির ভেতর চলে গেল। মিনিট 5 বাদে 2জন বয়স্ক মানুষকে সঙ্গে করে ফিরে এলো বন্নি। একজন পুরুষ, একজন মহিলা। 2জনকে দেখেই মনে হয় খুব অসুস্থ। পুরুষটি বেশ রোগা, কণ্ঠার হাড় চামড়া ফুটে বেরিয়ে এসেছে, গাল ভাঙা, চোখে পুরু লেন্সের চশমা, চুলের বেশিরভাগটাই সাদা। মহিলাটি আরও শীর্ণ,
কাঁচা পাকা চুলের মাঝখান দিয়ে সিঁথির ওপর চওড়া করে সিঁদুর লাগানো, কপালে মস্ত সিঁদুরের ফোঁটা, তার চোখেও বেশি পাওয়ারের চশমা, অস্থিসার হাতে শাখা আর পলা, গলায় সরু ফিনফিনে সোনার চেন, নাকে নাকছাবি, গয়না টয়না বলতে এটুকুই। বন্নি বলল, আমার বাবা অবিনাশ ভৌমিক আর মা কল্পনা ভৌমিক। ইনি রণেশ পালিত। রণেশ অবিনাশদের দেখে উঠে দাঁড়িয়েছিল। সে দুই বৃদ্ধ বৃদ্ধার পা ছুঁয়ে মাথায় ঠেকাল। আজকাল প্রণামের রেওয়াজ উঠেই গেছে। এই আমলের ছেলে মেয়েদের কাছে এসব আদ্যিকালের রদ্দি ব্যাপার স্যাপার। মুম্বাইয়ের মতো শহরে যে থাকে, সে যে মাথা নুইয়ে প্রণাম করবে ভাবা যায়নি। অবিনাশরা খুশি হলেন, সস্নেহে বললেন, মৌ মানে বন্নির কাছে শুনেছি তুমি ফিল্ম তৈরি করো। কি ধরনের ফিল্ম তাও শুনেছি। তা তোমাদের বাড়িতে আর কে কে আছেন? রণেশ বলল, আমি আর আমার মা। তোমার বাবা? ভেতরে ভেতরে ঘুটিয়ে গেল রণেশ। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, আমার খুব ছেলেবেলায় তিনি নিরুদ্দেশ হয়ে গেছেন। অনেক খোঁজ করা হয়েছে, তাকে পাওয়া যায়নি। শুনতে শুনতে অবিনাশ আর কল্পনার মুখ করুণ হয়ে উঠল। ছেলেটার বাবা বেঁচে আছে কিনা কে জানে, একরকম পিতৃহীনই বলা যায়। কল্পনা বললেন, তোমার জন্য কষ্ট হচ্ছে বাবা। কত বড় একটা দুশ্চরিত্র লম্পট তার জন্মদাতা তা তো আর জানানো যায় না। রণেশ চুপ করে রইল। অবিনাশ জিজ্ঞেস করলেন, তোমার বাবা চিঠি লিখে, ফোন করে বা অন্য কোনো উপায় তোমাদের সঙ্গে যোগাযোগ করেননি? যতদূর জানি করেননি। আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন। প্রসঙ্গটা যে রণেশের ভালো লাগছে না সেটা লক্ষ্য করছিল বন্নি। বলল, বাবা এসব পার্সোনাল কথা থাক। ঠিক আছে ঠিক আছে। হঠাৎ যেন সচেতন হয়ে উঠলেন অবিনাশ। একটি আধবয়সী কেজো চেহারার মহিলা প্লেটে দুটো বড় সন্দেশ আর চা দিয়ে গেল। নিশ্চয়ই এদের কাজের মেয়ে নির্মলা, বন্নির নির্মলা মাসি। রণেশ বলল, না না, এখন এসব কেন? আমি তো মিস ভৌমিককে জানিয়েছি, ট্রেনে ব্রেকফাস্ট সেরে এসেছি। অবিনাশ এবং কল্পনা বললেন, না বলো না বাবা, প্রথম দিন আমাদের বাড়িতে এলে না খেলে দুঃখ পাব। বয়স্ক মানুষ দুটির আন্তরিকতা রণেশকে মুগ্ধ করল। সে আর আপত্তি না করে প্লেটে হাত দিল। অবিনাশ বললেন, মৌ আমাদের সম্বন্ধে নিশ্চয়ই সব জানিয়েছে, তবু আরেকবার শোনাচ্ছি। আমাদের ফ্যামিলিতে মাত্র 3 জন মেম্বার, আমি, আমার স্ত্রী আর মেয়ে। আমরা স্বামী স্ত্রী ভীষণ অসুস্থ। আমি একসময় একটা বড় প্রাইভেট কনসার্নে চাকরি করতাম। বছর 6 আগে সেটা বন্ধ হয়ে যায়। কম্পেনসেশন পেয়েছিলাম মোটামুটি ভালোই। তার অনেকটা দিয়ে এই হাফ ফিনিশড বাড়ি বানিয়ে মাথা গোঁজার ব্যবস্থা করেছি। বাকি টাকাটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে। কিন্তু আমার আর আমার স্ত্রীর চিকিৎসা আর ওষুধের যা খরচ, তাতে বাধ্য হয়ে পেইং গেস্ট রাখতে হচ্ছে। মৌ টিউশন করে তার পড়ার এক্সপেন্স চালায়। একজন কয়েক দিন বা কয়েক মাস আমাদের বাড়িতে থাকবে, সেজন্য তার কাছ থেকে টাকা নেব ভাবতেও সংকোচ হয়। কিন্তু আমরা নিরুপায়। বিব্রত বোধ করল রণেশ। চাটা খাওয়া হয়ে গিয়েছিল। সে বলল, আপনার নিজের ছেলে থাকলে সেও তো কিছু কন্ট্রিবিউট করত, আমাকে সেরকম ভাবুন না। রণেশের একটা হাত ধরে গভীর গলায় অবিনাশ বললেন, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল বাবা। রণেশ শুনেছিল কলকাতার মানুষজন একটু বেশি আবেগপ্রবণ। নিজের চোখেই তা দেখল। সেই তুলনায় মুম্বাইয়ের মানুষ অনেক প্রফেশনাল, আবেগ নেই বললেই হয়। তারা বোঝে টাকা। কিছুক্ষণ চুপচাপ। তারপর পকেট থেকে 2টো খাম বের করল রণেশ। একটা থেকে বেরোলো 1 গোছা 1000 টাকার নোট। সে গুনেই এনেছিল। ফের অবিনাশদের সামনে আস্তে আস্তে গুনে বলল, আমার 1 মাসের টাকা পুরো 15,000ই আছে। নোটগুলো টেবিলের ওপর রাখল সে। 2 নম্বর খামটা থেকে বেরোলো 2টো ক্যাসেট। রণেশের চোখ এবার বন্নির দিকে। সময় করে দেখে নেবেন, আমি কেমন শর্ট ফিল্ম বানাই সে সম্বন্ধে আপনাদের ধারণা হবে। তারপর অবিনাশের দিকে তাকিয়ে বলল, আপনারা পারমিশন দিলে এখন উঠব,
কয়েকটা আর্জেন্ট ফোন করতে হবে। কল্পনা বললেন, 12:30 নাগাদ খেতে চলে এসো কিন্তু। আমার মনে আছে, মিস ভৌমিক বলে দিয়েছেন 12:30 থেকে 1টার মধ্যে এ বাড়ির লাঞ্চ টাইম। ঠিক এসে যাব। বলেই উঠে পড়ল রণেশ। দোতলায় নিজের ঘরে ফিরে এসে চটি খুলে বালিশের ওপর হাতের ভর দিয়ে বিছানায় আধশোয়া মতো হয়ে শরীরটা এলিয়ে দিল সে। অবিনাশ ভৌমিক আর কল্পনা ভৌমিককে তার বেশ ভালো লেগেছে, তবে তাদের মেয়েটি খুব সহজ সরল নয়, একটু যেন কাট কাট ধরনের। বন্যি যেমনই হোক, তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। সে 1 মাস থাকবে, তার টাকা মিটিয়ে দিয়েছে। সে কাজে এসেছে, সেটা মিটে গেলেই মুম্বাই ফিরে যাবে। এই বাড়ির সঙ্গে সম্পর্ক শেষ। এখন যেটা সবচেয়ে জরুরি তা হলো দেবতোষ বর্ধনের সঙ্গে যোগাযোগ করা। তার ফোন নাম্বার জোগাড় করে ফোনে আগেই বেশ কয়েকবার কথা বলেছে। ডকুমেন্টারির টোপ দিয়ে লোকটাকে প্রায় গেঁথেই ফেলেছে, কিন্তু সচক্ষে লোকটাকে দেখা হয়নি। দেবতোষের সঙ্গে দেখা হওয়াটা ভেরি ভেরি আর্জেন্ট। দর্শন লাভের পর লোকটার সঙ্গে সংঘাত কতটা বাঁধবে, তার প্রতিক্রিয়া কিরকম হবে ঠিক বোঝা যাচ্ছে না। এই নিয়ে রণেশের রীতিমতো দুশ্চিন্তা আছে। তবে যাই ঘটুক, লোকটাকে সে ছাড়বে না। মোবাইল ফোনটা বিছানাতেই পড়েছিল, সেটা তুলে দেবতোষ বর্ধনের নাম্বার বের করে বোতাম টিপতে লাগলো রণেশ। একটু পরেই ওধার থেকে দেবতোষের ভারী কণ্ঠস্বর ভেসে এলো। কে? রণেশ বলছো? তার নাম্বার সেভ করে আগেই নিয়েছিলেন দেবতোষ। রণেশ বলল, হ্যাঁ স্যার। তার গলাটা সামান্য কেঁপে গেল। প্রতিপক্ষটি ছোটখাটো নয়, সব দিক থেকেই প্রচণ্ড শক্তিমান। বিপুল খ্যাতি তাঁর, বিপুল অর্থ, প্রচণ্ড ইনফ্লুয়েন্সিয়াল। তিনি আঙুল তুলে ইশারা করলে 1000টা লোক জড়ো হয়ে যাবে। এমন একজন পরাক্রান্ত মানুষের সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে যুদ্ধটা চালাতে হবে। রণেশকে তিনি লহমায় গুঁড়িয়ে দিতে পারেন, কিন্তু যাই ঘটুক না কেন, সে এত বড় একটা ক্রিমিনালকে কিছুতেই ছাড়বে না। দেবতোষ জিজ্ঞেস করলেন, তুমি এখন কোথায়? কলকাতায় আসার কথা ছিল। আমি আজই কলকাতায় এসেছি। বাহ, কোথায় উঠেছ? যাদবপুরে, একজনের বাড়িতে। যাদবপুরের কোন এলাকায়, কার বাড়িতে, তা নিয়ে কৌতূহল নেই দেবতোষের। জিজ্ঞেস করলেন, তোমার কাজ কবে শুরু করতে চাও? রণেশ বলল, স্যার, আপনার সম্বন্ধে কিছু কিছু ইনফরমেশন আমি মুম্বাইতে জোগাড় করতে পেরেছি, কিন্তু তা দিয়ে একটা ফুল লেন্থ 1 ঘন্টার ডকুমেন্টারি করা সম্ভব নয়। আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে হবে, তারপর স্ক্রিপ্ট তৈরি করে শুটিং করতে পারবো। শুটিং এর সময় আপনাকে এক্সক্লুসিভলি 10-12 দিন চাই। এ তো খুব ঝঞ্ঝাটের ব্যাপার দেখছি। ঠিক আছে, আমি যখন রাজি হয়েছি, তোমাকে সময় দিতেই হবে। রণেশ বলল, কাল আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব? ঘণ্টাখানেক আপনার সঙ্গে কথা বলবো। কিছুক্ষণ চুপ করে থেকে দেবতোষ বর্ধন বললেন, কাল আমার বাড়িতে প্রচুর ভিজিটার আসার কথা। ঠিক আছে, তোমাকে তো টাইম না দিলেই নয়। কখন আসতে চাও? আপনি যখন বলবেন। সকাল 9টায় আমার এখানে আসতে পারবে? নিশ্চয়ই পারবো স্যার। আমার বাড়ির অ্যাড্রেস তুমি লিখে নিয়েছিলে, সেটা কি সঙ্গে করে নিয়ে এসেছো? এনেছি। কিভাবে ওখানে যেতে হবে, যে বাড়িতে আছি তাদের জিজ্ঞেস করে জেনেও নিয়েছি। 1 ঘন্টার বেশি কাল কিন্তু সময় দেওয়া যাবে না। তাই হবে, ওর ভেতর যেটুকু কাজ এগিয়ে নিতে পারি। দেবতোষ বর্ধন ফোন কেটে দিলেন। এবার মুম্বাইতে লীলাবতীকে ফোনে ধরে ফেলল রণেশ। ওধার থেকে মায়ের গলা শোনা গেল, তোর ফোনের জন্য সেই সকাল থেকে অপেক্ষা করছি। ঠিক মতো পৌঁছেছিস তো? পথে কোনো অসুবিধে হয়নি? না না, কিসের অসুবিধে? ট্রেন একটু লেট করে হাওড়ায় পৌঁছেছে। ওটা এমন কিছু নয়। যাদবপুরে যাদের বাড়িতে থাকার কথা, সেখানেও চলে এসেছি। এরা লোক কেমন? চমৎকার। মনেই হয় না আমি একটা অচেনা শহরে অচেনা মানুষজনের কাছে এসেছি। এরা আমাকে আপন করে নিয়েছে। এ বাড়িতে আমি ভালোই থাকব। একটু নীরবতা। তারপর লীলাবতী জিজ্ঞেস করলেন, যে কারণে তোর কলকাতায় যাওয়া, তার কি হলো? তার গলাটা এবার একটু চাপা শোনালো।
রণেশ বলল, তোমাকে ফোনে ধরার আগে দেবতোষ বর্ধনের সঙ্গে কথা বলেছি। তার সঙ্গে কি কথা হলো? ডিটেলে কোনো কথাই হয়নি। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, কাল 9টায় বর্ধন আমাকে তার বাড়ি যেতে বলেছে, ব্যাস এইটুকুই। রণ, খুব সাবধান, লোকটা কিন্তু ডেঞ্জারাস। রণেশ একটু শব্দ করে হাসল। তুমি আমাকে মিনিমাম 100 বার সাবধান করেছ মা। আমিও তোমাকে 100 বার বলেছি, বেসিক্যালি এই ধরনের লোক কাওয়ার্ড হয়, চিন্তা করো না। লীলাবতীর উৎকণ্ঠা কাটল না। তোর সঙ্গে কাল কি কথা হলো আমাকে জানাবি কিন্তু। জানাবো, এখন ছাড়ছি। ক্যালকাটা মেলে গত 2 রাত ভালো ঘুম হয়নি রণেশের। তার 2 চোখ জুড়ে আসছিল, কিন্তু খেয়াল আছে এ বাড়ির লাঞ্চ টাইম 12:30 থেকে 1টার মধ্যে। যে বাড়িতে পেইং গেস্ট হিসেবে উঠেছে সেখানকার নিয়ম টিয়ম মেনে চলা উচিত। একবার ঘড়ি দেখল সে, 11:42। না, ঘুমটাকে এখন ধারের কাছে ঘেঁষতে দেওয়া চলবে না। একটু এপাশ ওপাশ করে উঠে পড়ল। তারপর খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কাঁটায় কাঁটায় 12:30টায় নিচে খেতে গেল রণেশ। বন্যি নেই, নিশ্চয় এর মধ্যে ইউনিভার্সিটিতে চলে গেছে। তবে অবিনাশ ভৌমিক এবং কল্পনা ভৌমিক আছেন। এ বাড়িতে খাওয়ার ব্যবস্থা বাইরের ঘরের পেছন দিকের এক ফালি লম্বা ঢাকা জায়গায়। সেখানে একটা সস্তা ডাইনিং টেবিল ঘিরে 6টা চেয়ার পাতা। এখানেও সিলিং থেকে একটা পুরনো মডেলের ফ্যান ঝুলছে। রণেশ আসবে বলেই খুব সম্ভব টেবিলের ওপর বাড়িতে কাঁচা পরিষ্কার চাদর পেতে দেওয়া হয়েছে। অবিনাশ আর কল্পনা রণেশকে সেখানে এনে বসিয়ে তার উল্টো দিকে নিজেরাও বসলেন। নির্মলা কাছেই দাঁড়িয়েছিল। কল্পনা তাকে চোখের ইশারা করতেই বড় প্লেটে ভাত এবং ছোট ছোট আরো 2-3টে প্লেট এবং কাচের বাটিতে আলু ভাজা, ডাল, 2 রকম মাছ, তরকারি, কিশমিশ দিয়ে কাঁচা পেঁপের চাটনি এবং দই এনে রণেশের সামনে সাজিয়ে দিয়ে গেল। কল্পনা বলল, খাও বাবা। রণেশের সংকোচ হচ্ছিল। বলল, আমি একা খাবো, আপনারা? তোমার খাওয়া হলে আমরা খাবো। আসলে সব খাবার আমাদের চলে না, ডাক্তারের অনেক রকম বারণ আছে। শুরু করো বাবা। অগত্যা প্লেটে হাত দিতে হলো রণেশকে। অবিনাশ বললেন, আমরা খুব সাধারণ মিডল ক্লাস, এর বেশি কিছু আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমার নিশ্চয়ই একটু কষ্ট হবে, কিন্তু কি করব বাবা। তাকে থামিয়ে দিল রণেশ। আমাকে এভাবে লজ্জা দেবেন না। আপনি বলছেন কষ্ট হবে, বিশ্বাস করুন এত ব্যবস্থা করবেন ভাবতেই পারিনি। আমাদের মুম্বাইয়ের বাড়িতে যে মারাঠি বাইটি আছে সে শুধু ভাত, ডাল, ভাজা আর তরকারিটা করে দেয়। মায়ের শরীর খুব ভালো নয়, শুধু মাছ বা মাংসটা রাঁধে। বেশিক্ষণ গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে থাকা মায়ের পক্ষে সম্ভব নয়। নির্মলার রান্না কেমন লাগছে? খুব ভালো, টেস্টফুল। এত চমৎকার বাঙালি রান্না, এত আইটেম একসঙ্গে এই প্রথম খেলাম। খেতে খেতে বলল রণেশ। কল্পনা জিজ্ঞেস করলেন, রাত্রিরে তুমি কি খাও বাবা? লুচি, পরোটা? অত ঝঞ্ঝাটের দরকার নেই, স্রেফ রুটি আর সবজি টবজি হলেই চলবে। আচ্ছা, সে দেখা যাবে। খাওয়া দাওয়া চুকিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ল রণেশ। যে ঘুমটাকে সে ঠেকিয়ে রেখেছিল সেটা এসে যেন তার উপর ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে 2 চোখ জুড়ে গেল। সন্ধ্যের আগে আগে নির্মলার ডাকে ঘুম ভাঙল রণেশের। দরজা খোলা রেখেই বিছানায় শরীর ছেড়ে দিয়েছিল সে। ধর্মর করে উঠে দেখল নির্মলা একটা বড় স্টেনলেস স্টিলের থালায় চায়ের কাপ এবং একটা প্লেটে ধোঁয়া ওঠা হালুয়া এবং কুচো নিমকি টিমকি নিয়ে দাঁড়িয়ে আছে। এমনটাই কথা হয়েছে, বিকেলের চাটা সেই নিয়ে আসবে। রণেশ পড়ার টেবিলটা দেখিয়ে বলল, মাসি তুমি থালাটা ওখানে রেখে যাও, আমি বাথরুম থেকে ঘুরে এসে খেয়ে নেব। নির্মলা বলল, চানের ঘরে বেশি দেরি করনি, চা কিন্তু জুইরে যাবে। সে থালা নামিয়ে রেখে চলে গেল। মুম্বাই থেকে কটা ইংরেজি থ্রিলার নিয়ে এসেছিল রণেশ। সেগুলোর পাতা খুললে সময়টা তরতর করে কেটে যায়। চা খাওয়ার পর বিছানায় কাত হয়ে একটা ঢাউস থ্রিলারে ডুবে গেল সে। 9:30 ফের নিচে নেমে এলো রণেশ।
এবার খাওয়ার টেবিলে কল্পনা, অবিনাশ তো আছেনই, বন্নিকেও পাওয়া গেল। কল্পনা এবং অবিনাশ খেলেন না, সঙ্গ দেবার জন্য বসেছেন। বন্নি আর রণেশের জন্য খাবার দিয়ে গেল নির্মলা, এবেলা পরোটা, বেগুন ভাজা এবং মাংস। রণেশ কল্পনার দিকে তাকিয়ে বলল, আপনাকে তো দুপুরে বলেই দিলাম শুধু রুটি তরকারি হলেই চলবে, এত সব কোনো মানে হয় না। বন্নি হেসে হেসে বলল, শুধু রুটি টুটি খাওয়ালে এখান থেকে মুম্বাই ফিরে গিয়ে নিন্দে করবেন। কি বাড়িতে গিয়ে উঠেছিলাম রে বাবা, মহা কঞ্জুস, যাচ্ছে তাই খাইয়েছে। বন্নি যে মজা করছে বুঝতে পারছিল রণেশ। বলল, নিন্দে করব না, বরং বলবো এত ভালো ভালো খাবার মা ছাড়া আমাকে আর কেউ খাওয়ায়নি। সে যাক, ইউনিভার্সিটি থেকে ফিরে আপনার ক্যাসেট দুটো দেখেছি। উৎসুক দৃষ্টিতে বন্নির দিকে তাকালো রণেশ। কেমন লাগলো? সুপারব। আমার কয়েকজন বন্ধু মাস মিডিয়া নিয়ে পড়ছে, কেউ নানা টিভি চ্যানেল আর নিউজ পেপারে কাজ করছে, তাদেরও দেখাবো। আমার ধারণা দে উইল অ্যাপ্রিসিয়েট। তাদের বাড়িতে ডেকে আপনার সঙ্গে আলাপও করিয়ে দেব, তাদের কোম্পানি আপনার ভালো লাগবে। প্লিজ এখন বন্ধুদের ডাকবেন না। আপনি জানেন একটা বিশেষ কাজে আমি কলকাতায় এসেছি, সেটা নিয়ে আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হবে। কাজটা আগে শেষ করি, তারপর আপনার বন্ধুদের সঙ্গে আলাপ করা যাবে। ঠিক আছে, তাই হবে। বন্নি বলল, আপনার তৈরি আর কোনো শর্ট ফিল্মের ক্যাসেট এনেছেন কি? আমাকে দেবেন, দেখে ফেরত দিয়ে দেব। আরো 3টে এনেছি। আমাকে দেবেন, দেখে ফেরত দিয়ে দেব। বন্নি তার শর্ট ফিল্ম সম্পর্কে এতটা আগ্রহী হয়ে উঠবে ভাবা যায়নি। খুব ভালো লাগলো রণেশের, আবার একটু সংকোচও হলো। কিন্তু কাল সকালে দেবতোষ বর্ধনের সঙ্গে দেখা করতে যাব, ওই ক্যাসেটগুলো তাকে দেব, ঠিক করে রেখেছি। ও। রণেশ বন্নিকে লক্ষ্য করছিল। মেয়েটা হয়তো ভেবেছিল সে যখন চেয়েছে খুশিতে ডগমগ হয়ে রণেশ তাকে ক্যাসেটগুলো দেবে। একটু ভেবে আরও বলল, আমি তো কলকাতায় 1 মাস থাকছি, আপনি যদি বলেন মুম্বাইতে ফোন করে দেব, 1 উইকের ভেতর আমার শর্ট ফিল্মের কয়েকটা ক্যাসেট এসে যাবে, তখন দিতে পারবো। আচ্ছা। পরদিন কাঁটায় কাঁটায় সকাল 9টায় যোগেশ চ্যাটার্জি রোডে দেবতোষ বর্ধনের প্রাসাদের মতো বিশাল বাড়িটার সামনে এসে ট্যাক্সি থেকে নামল রণেশ। এই বাড়ির কথা লীলাবতীর মুখে আগেই শুনেছে সে। মা এমনই নিখুঁতভাবে বর্ণনা দিয়েছেন যাতে বাড়িটার একটা ছবি যেন তার মনে আঁকা হয়ে গেছে। গেটের তাগড়াই দারোয়ানকে খুব সম্ভব তার কথা জানিয়ে রেখেছিলেন দেবতোষ বর্ধন। নিজের নাম বলতেই সে রণেশকে একতলার বিরাট ড্রয়িং রুমে পৌঁছে দিয়ে একটি কাজের লোককে বলল, বড়ে সাহেবকে খবর দেও, রণেশ বাবু আয় হ্যায়। বলেই সে ফের গেটের দিকে চলে গেল। রণেশ একটা সোফায় বসে পড়েছিল। জীবনের সবচেয়ে প্রবল প্রতিপক্ষের মুখোমুখি একটু পরেই তাকে হতে হবে। হার্টবিট কি বেড়ে যাচ্ছে? মনে হলো কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। কিন্তু না, ভয় পেলে চলবে না। একটা নিদারুণ যুদ্ধের জন্য নিজের সমস্ত অস্তিত্বকে টান টান করে রাখল। এখন তাকে দৃঢ়, অনমনীয় থাকতে হবে। 2 মিনিটও নয়, দেবতোষ তার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। ড্রয়িং রুমের কোনায় যে ধবধবে পাথর বসানো সিঁড়ি রয়েছে সেটা দিয়ে নেমে এলেন। দেবতোষ এমন একজন, দেশের হাজার হাজার মানুষের কাছে সৎ এবং মহান হিসেবে যার বিশাল ইমেজ। জনগণ তার পায়ের সামনে নতজানু হয়, তাকে দেখলে আকাশ চৌচির করে জয়ধ্বনি দেয়। কিন্তু রণেশ লোকটাকে প্রচণ্ড ঘৃণা করে, তার প্রতি তার তীব্র বিদ্বেষ। তার ইমেজকে খান খান করে ভেঙে দেবার জন্যই তার কলকাতায় আসা। নিজের লক্ষ্যে তাকে অবিচল থাকতে হবে। দেবতোষের ছবি কয়েকবার টিভির পর্দায় এবং খবরের কাগজের পাতায় দেখেছে রণেশ। মুখটা তার চেনা। বয়স প্রায় 75, চুল কিন্তু এখনো সবটা পাকেনি, আধা আধি কালো। এই বয়সেও যথেষ্ট সতেজ চেহারা, মেরুদণ্ড এতটুকু নুয়ে পড়েনি। চামড়ার কুঞ্চন অবশ্য চোখে পড়ে, তবে তেমন কিছু নয়। চোখে পুরু ফ্রেমের চশমা, পরনে ঘরোয়া পোশাক, ধবধবে পাজামা এবং পাঞ্জাবি। ভেতরে ভেতরে লোকটা যেমনই হোক, প্রখর একটা ব্যক্তিত্ব যে রয়েছে তা মানতেই হবে। নিজের অজান্তেই উঠে দাঁড়িয়েছিল রণেশ।
লোকটা যত ঘৃণ্য, নোংরা এবং দুশ্চরিত্রই হন না কেন, সামনাসামনি তাকে অমান্য করা যায় না। কাছাকাছি চলে এসেছিলেন দেবতোষ। রণেশ পায়ে হাত দিল না ঠিকই, তবে অনেকখানি ঝুঁকে হাত জোর করল, নিজের ইচ্ছায় নয়, যেন স্বয়ংক্রিয় কোনো নিয়মে। দেবতোষ বর্ধন হাসলেন। দাঁড়িয়ে কেন, বসো, ঠিক সময় এসেছো দেখছি, তোমার পাংচুয়ালিটি দেখে খুশি হলাম। দুজনে মুখোমুখি বসে পড়লেন। দেবতোষ বললেন, তোমার নামটাই শুধু জানি, প্রফেশন। একটা লম্বা পলিথিনের ব্যাগে ক্যামেরা, নোটবুক, পেন, রাইটিং প্যাড, টেপ রেকর্ডার এবং তার নিজের তৈরি 3টি ডকুমেন্টারি ফিল্মের ক্যাসেট নিয়ে এসেছিল রণেশ। জিনিসগুলো বের করে সোফার একধারে রেখে শুধু ক্যাসেট 3টে তুলে নিয়ে দেবতোষের দিকে বাড়িয়ে দিল। আমি কেমন ডকুমেন্টারি করি এগুলো দেখলে মোটামুটি একটা ধারণা হবে। দেবতোষ ক্যাসেট 3টে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, পরে ল্যাপটপে চালিয়ে নিশ্চয়ই দেখব। থ্যাংক ইউ স্যার। তোমার মুম্বাইয়ের বাড়িতে কে কে আছেন? আমি আর আমার মা। ভাই বোন, বাবা? ভাই বোন নেই, বাবা আমার খুব ছেলেবেলায় নিরুদ্দেশ হয়েছেন। সে কি? হ্যাঁ স্যার, তাঁর খোঁজ আর পাওয়া যায়নি। ভেরি স্যাড। খুব আন্তরিক গলায় শব্দ দুটো উচ্চারণ করলেন দেবতোষ। তার চোখের দিকে তাকিয়ে রণেশ বলল, আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করে তুলেছেন। অবশ্য মায়ের একজন মাসিমা আর মেসমশাই আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। তাঁরা পাশে না দাঁড়ালে আমরা ভেসে যেতাম। তোমরা কি মুম্বাইয়ের প্রবাসী বাঙালি? জেনারেশন ধরে ওখানে আছো? আমরা আগে কলকাতায় ছিলাম। এখানেই ওল্ড বালিগঞ্জে আমার জন্ম। আমার বয়স যখন 2.5, তখন আমার মায়ের মাসিমা আর মেসমশাই আমাদের মুম্বাই নিয়ে যান। ওল্ড বালিগঞ্জ? অস্পষ্টভাবে উচ্চারণ করলেন দেবতোষ। রণেশ ভাবল, ওল্ড বালিগঞ্জে কোন বাড়িতে তার জন্ম সেটা বলে ফেলবে কিনা। পরক্ষণেই মনে হলো এখনো সময় হয়নি, 2-4 দিন যাক, তারপর বিস্ফোরণটি ঘটাবে। বেয়ারা চা এবং প্রচুর মিষ্টি এবং নোনতা খাবার এনে টেবিলে সাজিয়ে দিয়ে গেল। দেবতোষ বললেন, শুরু করো, খেতে খেতে কথা বলা যাক। রণেশ বলল, স্যার, একটু আগেই আমি ব্রেকফাস্ট করে এসেছি, শুধু চাটাই খাবো। দেবতোষ জোর করলেন না, যেমন তোমার ইচ্ছে। তিনিও 1 কাপ চা তুলে নিলেন, হয়তো সঙ্গ দেবার জন্য। কয়েক চুমুকে চা শেষ করে রণেশ বলল, এবার কি আমরা কাজটা আরম্ভ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। রণেশ তার টেপ রেকর্ডার এবং রাইটিং প্যাড আর ডট পেন সোফার কোণা থেকে সেন্টার টেবিলের উপর রাখল। দেবতোষের কথা রেকর্ড করার সঙ্গে দরকার মতো প্যাডে কিছু কিছু নোটও লিখে রাখবে। সে বলল, স্যার, আমি এর আগে বেশ কয়েকজন এমিনেন্ট পার্সন, যেমন সায়েন্টিস্ট, হিস্টোরিয়ান, ফিলোসফার, এডুকেশনিস্ট, পলিটিক্যাল লিডার, ফেমাস স্পোর্টসম্যান, নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষদের লাইফের ওপর ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছি। এসব ফোনে আপনাকে জানিয়েও দিয়েছি। দেবতোষ মাথা নাড়লেন। হ্যাঁ, জানিয়েছ। রণেশ বলতে লাগল, স্যার, যিনি যত বড় কৃতিই হন, তার গুণ যেমন থাকে, দোষও থাকে। দোষে গুণে মিলিয়েই মানুষ। আমি যাদের ওপর কাজ করেছি, তাঁরা তাদের অ্যাচিভমেন্টের কথা যেমন শুনিয়েছেন, তেমনি নানা দোষের কথাও। এর ফলে তাদের কমপ্লিট চরিত্র ফুটে উঠেছে। অন্যায় স্বীকার করার মধ্যে লজ্জা নেই, বরং সেটা গ্রেটনেসই বলবো। আমি চাইব আপনি আপনার জীবনের ভালো মন্দ সবকিছুই ক্যান্ডিডলি বলবেন। দেবতোষ হাসলেন। মাই লাইফ ইজ এ ক্লিন স্লেট। লজ্জা পাওয়ার মতো কোনো অন্যায় আমার জ্ঞাতসারে কখনো করিনি। আমার জীবনে কোনো গোপন ডার্ক সাইড নেই। স্থির দৃষ্টিতে কয়েক লহমা দেবতোষের চোখের দিকে তাকিয়ে রইল রণেশ। একটা লোক কত অবলীলায় দ্বিধাহীন মিথ্যে বলতে পারে, আগে এমনটা কখনো দেখেনি সে। কিন্তু না, এখনো তাকে ঠেসে ধরার সময় হয়নি। ধীরে ধীরে কৌশলে তার গলার ফাঁসটা লাগাতে হবে। রণেশ বলল, স্যার, মুম্বাইতে বসে আপনার সম্বন্ধে যে ইনফরমেশন জোগাড় করতে পেরেছি, তা হলো আপনি একজন সাকসেসফুল ইন্ডাস্ট্রিয়ালিস্ট,
অ্যান্ড বিজনেস ম্যাগনেট। কিছু মনে করবেন না, ইন্ডিয়াতে আপনার 1000 গুণ বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, তাদের সম্বন্ধে আমার ইন্টারেস্ট খুব বেশি নয়। আপনার যে দিকটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে, যে কারণে আপনার প্রতি আমার, শুধু আমার কেন, বহু মানুষের গভীর শ্রদ্ধা, তা হলো আপনার সমাজসেবা। খুব সাধারণ ব্যাকওয়ার্ড পুয়ার পিপলের জন্য আপনি যা করেছেন এবং করে চলেছেন, হোল কান্ট্রিতে তার প্যারালাল খুব বেশি নেই। দেবতোষের চোখে মুখে পরিতৃপ্তির একটি হাসি ফুটে উঠল। এই ধরনের প্রশংসা বা স্তুতি তিনি পছন্দ করেন, শুধু পছন্দই নয়, উপভোগও করেন। বললেন, ও কিছু না, আমার এক্সট্রা কিছু টাকা পয়সা আছে। মানুষ হিসেবে গরিব অসহায়দের জন্য কিছু করাটা কর্তব্য বলে মনে করি। সোশ্যাল কমিটমেন্টে আমি বিশ্বাস করি। আজ পর্যন্ত মানুষের জন্য যা করেছি, এটা আমার সবচেয়ে গর্বের। একটু নীরবতা। তারপর রণেশ বলল, শুনেছি আপনি পলিটিক্সে নামতে চলেছেন, নেক্সট ইলেকশনে কন্টেস্ট করবেন। দেবতোষ বললেন, ঠিকই শুনেছ। এই বয়সে এত বড় দায়িত্ব নেবার ইচ্ছে ছিল না, কিন্তু পিপল চাইছে। অনেকবার না বলেছি, কিন্তু তারা ছাড়ছে না, তাই। একটু ভেবে রণেশ বলল, স্যার, আমি যা ইনফরমেশন জোগাড় করেছি তা দিয়ে একটা ফুল ফ্লেজেড ডকুমেন্টারি তৈরি করা যায় না। আমি আপনার লাইফের শুরু থেকে সব জানতে চাই। টেপ রেকর্ডার চালু আছে, বলুন স্যার। আমার বয়স 74+, মানে 75 চলছে। এই দীর্ঘ সময়ের কথা তো একদিনে বলা সম্ভব নয়। জানি, আপনাকে কাইন্ডলি রোজ আজকের মতো নানা ব্যস্ততার মধ্যে ঘণ্টাখানেক করে সময় দিতে হবে। স্যার, না বলবেন না, অনেক আশা নিয়ে মুম্বাই থেকে এসেছি। ইন্ডিয়ার মানুষের স্মৃতিশক্তি কম, কিংবা বলা যায় আমাদের গ্লোরিয়াস পাস্ট বা মহান মানুষদের ভুলে যাওয়াটা তাদের রোগ, কিংবা এসব নিয়ে তারা উদাসীন। সেই কারণে আমি দেশের মহান সন্তানদের লাইফের উপর শর্ট ফিল্ম বানিয়ে চলেছি, যাতে নেক্সট জেনারেশনগুলো তাদের ভুলে না যায়। না বলবেন না স্যার। ইচ্ছা 16 আনার জায়গায় 18 আনা, তবু হাল ছেড়ে দেওয়ার মতো ভান করে হাসলেন দেবতোষ। না, তুমি খুব নাছোড়বান্দা ছেলে, তোমাকে নিয়ে পারা যাবে না দেখছি। ঠিক আছে, রোজ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত তোমাকে সময় দেব। অনেক ধন্যবাদ স্যার। আমার লাইফের কথা বলতে 7 দিন লাগবে, কিন্তু আমার দিক থেকে কোনো অসুবিধে নেই। পুরো ইনফরমেশনগুলো পেয়ে গেলে আপনার বাড়িটা ঘুরে ঘুরে দেখব। তারপর আপনার ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো, বিজনেস সেন্টার, অফিস, যেসব জায়গায় আপনার সমাজসেবার কাজ চলছে সেসবও দেখতে হবে। এমিনেন্ট লোকেদের কাছে গিয়ে আপনার সম্বন্ধে ইন্টারভিউ নেব, সাধারণ মানুষদের মতামত জানব। তারপর স্ক্রিপ্ট তৈরি করে ডকুমেন্টারি শুটিং শুরু করব। যেহেতু আপনি এই শর্ট ফিল্মের সেন্ট্রাল ক্যারেক্টার, শুটিংয়ের সময় আপনাকে মিনিমাম 13-14 দিন সময় দিতে হবে। দেবতোষ রীতিমতো অবাক। বললেন, বাবা, এ তো বিরাট ঝঞ্ঝাটের ব্যাপার। আমার ধারণা ছিল সপ্তাহ খানেকের ভেতর মিটে যাবে। যাক, তোমার হাতে যখন পড়েছি, উপায় নেই। শোনো, দেবতোষ বলতে লাগলেন, তাদের বাড়ি ছিল ফরিদপুর ডিস্ট্রিক্টের পালংয়ে। ঠাকুরদা প্রায় 150 বছর আগে সপরিবারে কলকাতায় চলে এসেছিলেন। তখন কলকাতায় লোকজন বেশি ছিল না, জলা জায়গাই বেশি। চৌরঙ্গীর দিকটা সাহেবপাড়া, সেটা এবং উত্তর কলকাতা ছিল জমজমাট, কিন্তু দক্ষিণ কলকাতা ফাঁকা ফাঁকা। একটা বাড়ি এখানে তো আরেকটা বাড়ি অন্তত 200-250 গজ দূরে। রাত্রিরে রাস্তায় টিম টিম করে গ্যাসের আলো জ্বলে। ঠাকুরদা দেশের বাড়ি এবং ধানের জমি টমি বেচে ভবানীপুরে জলের দরে 15 কাঠার মতো জমি কিনেছিলেন। তখন এই অঞ্চলে রাস্তা টাস্তার নামটাম তেমন হয়নি। ঠাকুরদা এখানে টিনের চাল, পাকা মেঝে এবং ইটের দেওয়াল দিয়ে ছোটখাটো একটা বাড়ি তৈরি করিয়েছিলেন। তিনি ছিলেন দূরদর্শী, বুঝতে পেরেছিলেন সেই ইংরেজ আমলে গ্রামে পড়ে থাকলে চলবে না। ছেলে মেয়েদের স্কুল কলেজে পড়িয়ে মানুষ করতে হলে কলকাতায় আসতেই হবে। ঠাকুরদা গ্রামে বসেই একটু আধটু ইংরেজি শিখেছিলেন। তারই জোরে ইংরেজদের একটা কোম্পানিতে কেরানির চাকরি জুটিয়ে নিয়েছিলেন। তার ছেলে মানে দেবতোষের ঠাকুরদার বাবা কিন্তু
চাকরিতে ঢোকেননি। তাঁর ছিল ক্ষুরোধার বুদ্ধি। তখন গঙ্গার ধারে ধারে ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অনেক জুট মিল খুলেছে। ঠাকুরদার বাবা কিছু টাকা ধার করে বাড়ির মেয়েদের গয়না টয়না বেচে যে সামান্য পুঁজি হয়েছিল তাই দিয়ে পূর্ব বাংলা থেকে পাট এনে জুট মিলে সাপ্লাই করতে লাগলেন। বিরাট ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু ঝুঁকি ছাড়া ব্যবসা তো হয় না। যাই হোক, সাপ্লাইয়ের পথ ধরে প্রচুর টাকা আসতে লাগলো। পাট সাপ্লাই যেমন চলছিল তেমনটা বজায় রেখে অন্য নানান রকম ব্যবসা শুরু করলেন ঠাকুরদার বাবা। তারপর ঠাকুরদা সেই সব বিজনেস তো বাড়ালেনই, 2-4টে কারখানাও খুললেন। ঠাকুরদা সেই সব কারখানা অনেক বড় করলেন, সেই সঙ্গে ট্রেডিংও চলতে লাগলো। ঠাকুরদার পর বাবা, তারপর দেবতোষ কলকারখানাগুলো এবং ব্যবসাকে আরও কয়েক গুণ বাড়িয়েছেন। ডালহৌসি স্কোয়ারে এবং ক্যামাক স্ট্রিটে তাদের বিরাট অফিস। ঠাকুরদার বাবা তাঁর বাবার সেই পুরনো ছোট বাড়ি ভেঙে বিশাল 4তলা প্যালেস বানালেন। সেই বাড়িতেই দেবতোষরা 4 জেনারেশন ধরে বাস করছেন। একটানা বলে যাবার পর থামলেন দেবতোষ। তারপর একটু হেসে বললেন, এই হলো আমাদের বংশের ইতিহাস। রণেশ জিজ্ঞেস করল, এখন এই বাড়িতে কে কে থাকেন? আপনার মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা এরা কি বেঁচে আছেন? মুখের হাসিটা অনেকখানি ছড়িয়ে পড়ল দেবতোষের। আমি 74 পেরিয়েছি। মা বাবা বেঁচে থাকলে তাঁদের শতায়ু হতে হতো। ঠাকুরদা ঠাকুমার কত বয়স হতো হিসেব করে দেখো। না, তারা কেউ নেই। এ বাড়িতে থাকি আমি, আমার স্ত্রী সুপ্রভা, আমার ছেলে সুপ্রকাশ, পুত্রবধূ বিনীতা, নাতি সন্দীপ, নাতনি সুদীপা আর আমার মেয়ে অনিন্দিতা। তাদের সম্বন্ধে একটু ডিটেলে বলি। সুপ্রভা হিস্ট্রির MA হলেও পুরোপুরি হাউসওয়াইফ। এই বাড়ি সামলায়। ছেলে সুপ্রকাশ আর নাতি সন্দীপ দুজনেই ইঞ্জিনিয়ার। তারা ফ্যাক্টরি ট্যাক্টরি দেখে। ছেলের বউ বিনীতা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার উপর কোম্পানিগুলোর হিসেবপত্রের দায়িত্ব। অবশ্য একার পক্ষে তা সম্ভব নয়, তার নিজস্ব একটা টিম আছে। আমার মেয়ে অনিন্দিতার ধনুর্ভাঙা পণ, বিয়ে করবে না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তাকে রাজি করানো যায়নি। সে ল পাশ করে MBA করেছে, কোম্পানির লিগ্যাল ম্যাটারগুলো দেখে। অবশ্য তার আন্ডারে আরও কয়েকজন লয়ার আছে। নাতনি সুদীপা যাদবপুরের ইংরেজি নিয়ে রিসার্চ করছে। আমাদের বাড়িতে ড্রাইভার, দারোয়ান মিলিয়ে কাজের লোক টোটাল 13 জন। রণেশ বলল, স্যার, এদের সঙ্গে আমার দেখা করা দরকার, কথাও বলতে হবে। আজ আমার স্ত্রী ছাড়া আর কারোকে পাবে না, সবাই বেরিয়ে গেছে। একটা ছুটির দিন ঠিক করে ওদের সকলের সঙ্গে আলাপ করিয়ে দেব। ঠিক আছে স্যার। আর একটা কথা, আপনাদের ফ্যাক্টরি, বিজনেস হাউসে কতজন কাজ করে? সামান্য চিন্তা করে দেবতোষ বললেন, 500-র ওপরে। এক্স্যাক্ট ফিগারটা বিনীতাকে জিজ্ঞেস করে বলে দেব। বলতে বলতে হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তেই ব্যস্ত হয়ে পড়লেন দেবতোষ। আরে 11:15 বাজতে চলেছে। কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। আজ আর বসতে পারছি না, আমাকে বেরোতে হবে। রণেশ বলল, স্যার, আমাকে আর মিনিট 4 সময় দিতে হবে। কেন বলো তো, কিছু দরকার আছে? আপনার কটা ছবি তুলব। এই হল ঘরেও নানা অ্যাঙ্গেল থেকে কয়েকটা ছবি তুলতে হবে। এগুলো স্টিল ফটো, আমার শর্ট ফিল্মে হয়তো কাজে লাগবে। পরে ভিডিও ক্যামেরায় আসল ফিল্ম তৈরি শুরু হবে। দেবতোষ আপত্তি করলেন না, লঘু হেসে বললেন, তোমার হাতে যখন পড়েছি, যা বলবে তাই শুনতে হবে। যা করার তাড়াতাড়ি করে ফেলো। ছবি তোলা হয়ে গেলে রণেশ বলল, স্যার, আপনাদের ফ্যামিলি এবং বিজনেসের সম্বন্ধে যা বললেন তাতে আমাকে আরও বেশ কয়েকটা দিন সময় দিতে হবে। ডিটেলে অনেক ইনফরমেশন নেওয়া বাকি। তাছাড়া ম্যাডাম, মানে আপনার স্ত্রী সুপ্রভা বর্ধন, ছেলে সুপ্রকাশ বর্ধন, আপনার পুত্রবধূ বিনীতা, নাতি নাতনি সন্দীপা সুদীপা, বোন অনিন্দিতা বর্ধনের সঙ্গে কথা বলা দরকার। তাদের স্টিল ফটো তো তুলবই, আপনার বাড়ির 4টে ফ্লোরের ফটো তোলার পারমিশন দিতে হবে। তাহলে স্ক্রিপ্ট লেখার জন্য প্রচুর মেটেরিয়াল পাওয়া যাবে। তারপর আপনাদের অফিস, ফ্যাক্টরি আর জনকল্যাণ কেন্দ্র যেসব অ্যাক্টিভিটি নানা ডিস্ট্রিক্টে চলছে সেই সব জায়গাতেও যাব।
আপনাকে কষ্ট করে অত ছোটাছুটি করতে হবে না। যারা দায়িত্বে আছেন তাদের শুধু ফোন করে আমার নামটা জানিয়ে দেবেন। আমি ক্যামেরা নিয়ে এদের সঙ্গে দেখা করে দরকারি তথ্য কালেক্ট করে ছবি তুলে আমার ফিল্মে জায়গা মতো লাগিয়ে দেব। কলকাতায় যখন শ্যুট করব আপনাকে চাইই চাই, কেননা এই ফিল্মের সেন্ট্রাল ফিগার আপনি। দেবতোষ প্রশ্রয়ের সুরে বললেন, ঠিক আছে, তুমি যা বললে তাই হবে। পরের দিন থেকে পরপর 4 দিন যোগেশ চ্যাটার্জি রোডে দেবতোষ বর্ধনদের বাড়ি এলো রণেশ। এই কদিনেই বাড়ির অন্য সবার সঙ্গে কথা বলেছে সে। সেই সব কথোপকথন টেপ রেকর্ডারে তুলে নিয়েছে। তাদের তো বটেই, ওপরের 3টে ফ্লোরে গিয়ে প্রচুর ছবিও তুলেছে। 6 দিনের দিন রণেশের কাজ শেষ হওয়ার পর দেবতোষ বর্ধন জিজ্ঞেস করলেন, আশা করি তোমার ফিল্মের জন্য এনাফ মাল মশলা পেয়ে গেছো, পরে ফ্যাক্টরি অফিস টফিস দেখে এসো। রণেশ বলল, স্যার, আপনার সঙ্গে আর একটা দিন সেপারেটলি বসতে হবে। ভুরু সামান্য কুঁচকে গেল দেবতোষের। আবার কি হলো? ঝানু লয়ারদের মতো জেরা করে করে সবই জেনে নিয়েছ। তুমি তো শুনেছ আমি ইলেকশনে নামতে চলেছি। সেই ব্যাপারে আমার প্রচুর কাজ, বহু লোকের সঙ্গে মিট করতে হয়। ইলেকশন কন্টেস্ট করা তো মুখের কথা নয়, তার উপর আমাদের ইন্ডাস্ট্রি, বিজনেস আর জনকল্যাণ কেন্দ্রর নানা কাজের প্রেশারও রয়েছে। জানি স্যার, জানি। রণেশ কাকুতি বিনতি করতে লাগলো। স্যার, 2-1টা ডিটেল এখনো বাকি থেকে গেছে, সেটা পাওয়া গেলেই স্ক্রিপ্টে হাত দেব। কাইন্ডলি না বলবেন না। কত দূর থেকে এসেছি একটা ছবি করার জন্য, সেটা একটু ভাবুন। আপাতত ওই একটা দিনই স্যার, তারপর শুটিং শুরু হয়ে গেলে আর কয়েকটা দিন, তাহলেই আপনার কাজ শেষ। রণেশের মুখ চোখের ভঙ্গি দেখে হেসে ফেললেন দেবতোষ। তুমি বড্ড নাচরবান্দা ছেলে। অল রাইট, এই কদিন যেমন এসেছো কালও তেমনি এসো। থ্যাংক ইউ স্যার। আজ এ পর্যন্তই। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।